দেশবাসী আসসালামু আলাইকুম। আজকে মেইনলি আমাদের শীতকালীন কিছু জনদুর্ভোগ নিয়ে আপনাদের সাথে আমাদের এই সাক্ষাতের সময় ঠিক করা হয়েছে। রাষ্ট্রকে আমরা এই শীতকালীন জনদুর্ভোগগুলো নিয়ে কিছু উদ্যোগের ব্যাপারে আমরা কথা বলবো এবং প্রতি বছর এই মৌসুমি কিছু সমস্যা এবং দুর্ভোগ আমাদের নাগরিকদেরকে প্রচণ্ড রকম ফেস করতে হয়। বাংলাদেশ রাষ্ট্র এবং রাজনীতির একটা সংকট হচ্ছে যে আমরা এত বেশি রাজনৈতিক বিষয়গুলোতে ইনভলভ এবং বকডাউন হয়ে থাকি, আমাদের আগ্রহের জায়গাগুলো এই প্রত্যেক দিনের জনদুর্ভোগগুলো কেমন যেন হারিয়ে যায়। অথচ প্রত্যেক দিন এগুলো আমাদেরকে প্রচণ্ড বিপদে ফেলে, আমাদেরকে কষ্ট দেয়, আমাদেরকে ভোগান্তির মধ্যে ফেলে এবং নাগরিকরা যারা আছেন সারা দেশের মানুষ কষ্ট পান, কিন্তু এটা বলবার মতো কোনো প্ল্যাটফর্ম ভয়েস তারা পান না। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো শীতকালীন, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। আপনারা জানেন যে এই সময়টা আসলে আমাদের বায়ু তো এমনিতেই দূষিত সারা বছর, কিন্তু শীতের মৌসুমটাতে এটা ব্যাপক মাত্রায় দূষিত হয়। এই দূষিত হবার একটা বড় অনুষঙ্গ হচ্ছে আমাদের ইটের ভাটা, এবং এই ইটের ভাটার ৪,৫০০ থেকে ৫,০০০ মিনিমাম ন্যূনতম ইটের ভাটা আছে। ঢাকা শহরের চারপাশে এই তুরাগ, বালু নদী, শীতলক্ষা, কুমিল্লার চারপাশ ঘিরে প্রায় ১৬০০র মতো ইটের ভাটা আছে, বৈধ অবৈধ মিলিয়ে, এবং তারা প্রচুর পরিমাণ আপনার ধোঁয়া নিঃসরণ করছে। এইটা যেটা করছে যে আমাদের মতো উদীয়মান শহরের যে কনস্ট্রাকশন ওয়ার্ক আছে, আপনারা দেখবেন যে সেখানে বালুগুলো রাস্তার উপরে ফেলা হয়, ট্রাক ভরে রাতের বেলা এসে রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। এই বালুটা আবার পরের দিন মিস্ত্রিরা উঠায়ে আবার ভিতরে নেয়, কিন্তু বালুর কিছু অংশ সবসময় রাস্তায় থাকে, যেটা রিক্সার নিচে, গাড়ির নিচে বিভিন্নভাবে পড়ে 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 এটা আপনার একটা ধুলায় পরিণত হয়, শুকিয়ে যায়। সকালবেলা ৪টা-৫টার সময় যারা শহর পরিষ্কার করেন, যে সকল নগর কর্মী আছেন, পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা ঝাড়ু দেয় এই বালুটা। এই বালুটা ঝাড়ু দেবার পরে যেটা হয়, সেটা উপরের আকাশে গিয়ে জমে তাহলে, এবং শীতের সকালে আবার একটু কুয়াশা পড়ছে, তাহলে ফগ যেটাকে বলছি আমরা ইংরেজিতে, কুয়াশা, এইটা স্মোকের সাথে যোগ হচ্ছে, এর সাথে গাড়ির ধুলাবালি আছে, ধোঁয়া আছে, এইটা মিলে একটা স্মোক তৈরি করে, যে ধোঁয়া ধুলাবালির একটা সম্মিলিত দূষণ, যেটা প্রচণ্ড রকম শরীরের জন্য ক্ষতিকর। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা বিশেষ করে এই সময়টাতে প্রচুর অসুস্থ হয়ে যায়। যারা অ্যাজমার রোগী আছেন, হাঁপানি রোগী আছেন, তারা এই সময়টাতে প্রচণ্ড কষ্ট পান। তারা ইনহেইলার এবং তারা যে ওষুধগুলো খান সেটা দিয়ে তারা এটা কাভার করে না, এবং আমাদের হাসপাতালগুলোতে দেখবেন এই সময়টাতে প্রচণ্ড দূষণ রিলেটেড প্রচুর রোগী ভর্তি হয়, এবং এটা প্রতি বছরের একটা মৌসুমি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অতএব সেইখানে এই যে দূষণটাকে যে অ্যাড্রেস করা দরকার একটা সিস্টেম্যাটিক ওয়েতে, একটা ইন্ডাস্ট্রিকে আপনি যে এই মানে ইট বানানো, এই যে ইটের ভাটা তৈরি করার জায়গা থেকে আপনি যে একটা ব্লক বানানোর একটা পরিবেশ বান্ধব, প্রযুক্তি বান্ধব প্রক্রিয়াতে আসবেন, সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিছু হুটহাট সিদ্ধান্ত মাঝে মধ্যে দেখতে পাই, হুট করে বললো যে ইটের ভাটা সব বন্ধ। ধরেন পার্বত্য চট্টগ্রামে সব ইটের ভাটা বন্ধ করে দিয়েছে, 200+ ইটের ভাটা আছে এবং সবগুলো অবৈধ। এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং এইটা কোনোভাবে ওখানে চলতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে তো আবার হাজার হাজার মানুষ চাকরি করতেছে। তাহলে যে প্রক্রিয়া তৈরি না করলে, পুনর্বাসনের প্রক্রিয়া যদি আপনি তৈরি না করেন, ব্যবসায়ীদেরকে যদি আপনি একটা বিকল্প বিজনেসে মানে ইনফ্লুয়েন্স না করেন, সাহায্য না করেন, তাহলে এই প্রক্রিয়াটা কখনো সমাধানের দিকে যাবে না। আপনি হুটহাট করে এটা 2 মাস 4 মাস বন্ধ করে রাখতে পারবেন, তারপরে যেটা হবে আবার লোকাল প্রশাসনকে ঘুষ দিয়ে, পলিটিশিয়ানদেরকে ঘুষ দিয়ে ইটের ভাটাগুলো আবার ফিরে আসবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শীতকালীন দূষণটা ধরেন আগামী বৃষ্টি না হওয়া পর্যন্ত, মার্চ এপ্রিলে মুষলধারে বৃষ্টি না হওয়া পর্যন্ত এটা চলবে, সারা বছর ধরেই চলবে। কিন্তু শীতকালে আমরা বরাবরই বিশ্ব চ্যাম্পিয়ন থাকি। সারা পৃথিবীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আছে AQI-তে আমরা বরাবরই ইদার বেইজিংয়ের সাথে প্রতিযোগিতা করি, না হলে দিল্লির সাথে, তা না হলে ইসলামাবাদের সাথে। 3-4টা শহরের ভিতরেই আমরা থাকি এবং অধিকাংশ দিন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন থাকি। এবং এটা এমন একটা খাত যে বিশ্ব চ্যাম্পিয়ন হইলে আপনাকে কেউ পুরস্কার দেয় না, আপনি কোনো গোল্ড মেডেল পাবেন না।
কোনো পত্রিকাতে নিউজ আসবে না আপনাকে নিয়ে, কিন্তু আপনি এটার ভোগান্তির শিকার হবেন। তাহলে রাষ্ট্র হিসাবে আমাকে এই শীতকালীন জায়গাটাতে কিভাবে ব্যবসা বাণিজ্যকে সচল রেখে, মানে কোনো মানুষকে বেকার না করে পরিবেশ বান্ধব প্রক্রিয়াতে ইটের ভাটাকে ট্রান্সফর্ম করে ব্লক চেইন বানানোর ব্যবসাতে নেওয়া যায়, সেই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা দরকার। সেক্ষেত্রে যদি আমার ব্যাংকের প্রণোদনা লাগে, একটা পার্টনারশিপ দরকার হয়, সেটা করা দরকার সরকারকে, এবং যৌথভাবে। পলিউশনের একটা কিন্তু ট্রান্সবাউন্ডারি এফেক্ট আছে। গবেষকরা বলেছে যে বাংলাদেশের পলিউশনের 30% জন্য ইন্ডিয়া এবং আপনার চায়না দায়ী। কারণ হচ্ছে যে আপনার বাতাসের যে ফ্লো সাগরমুখী, বঙ্গোপসাগরমুখী, এই পলিউশনটা ওখান থেকেও আসছে। এবং ভারতে এই সময়টাতে আপনারা জানেন যে পলিউশনের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে কারণে পলিউশন আছে, এই প্রত্যেকটা কারণ ভারতেও মানে মানে বিদ্যমান আছে। এর পাশে ভারতে আরেকটা কারণে পলিউশন হয়, সেটা হচ্ছে নাড়াকুটা, যেটাকে আমরা বলি যে ধান গম কাটার পরে জিনিসটা থাকে মাটিতে, এইটা আপনার ভারতের জনগণ এটাকে পুড়িয়ে দেয়। আমাদের দেশের মানুষরা যেটা করে পানি দেয়, পানি দিলে এটা পচে যায়, পচে যাওয়ার পরে যখন হাল চাষটা করে এটা মাটিতে মিশে যায়। কিন্তু ভারতবর্ষে পানির সংকট এবং কিছু কুসংস্কারে তারা বিশ্বাস করে, তারা এই নাড়াকুড়াটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এইটার কারণে একটা এক্সটেন্ডেড পলিউশনের এফেক্ট তাদের দেশে যেমন হয়, এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশে হচ্ছে। তাহলে পলিউশনের সমাধান করবার ক্ষেত্রে আমাদের নিজস্ব যেমন মেকানিজম দরকার, একটা ট্রান্সবাউন্ডারি, একটা জয়েন্ট কয়েকটা দেশের সম্মিলিত প্রয়াসও দরকার, যেন আমরা সবাই নাগরিক আকারে এই দূষণ থেকে মুক্ত থাকতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী খুব গরিব মানুষ, কাপড় চোপড়ের সংকটে পড়েন এমন জনগোষ্ঠী ধরেন ন্যূনতম কয়েক কোটি হবেন, যাদের ভালো শীত কাপড় নাই। প্রতি বছর আমরা দেখি যে সরকার বেসরকারি উদ্যোগে বিভিন্ন এনজিও এবং মানবিক সাহায্য সংগঠন যারা আছেন, তারা এই কম্বল দেয়, শীত কাপড় দেয়, কিন্তু আমরা বোধ করছি যে এটা আসলে খুব বেশি কাজ করছে না। কারণ কোনো কোনো এলাকাতে, ঢাকাতে আপনি দেখবেন যে কোনো মানুষ দিনে 7টা কম্বল পেয়ে গেছে, তিনি পরের দিন 5টা বিক্রি করে দিয়ে বাজার করবেন, না হলে গাঁজা খাবেন, মাদক সেবন করবেন। তাহলে এটাকে কিভাবে একটা ফরম্যাটে নিয়ে আসা যায়, শীতবস্ত্র বিতরণ। আমরা বাহিরের ইউরোপিয়ান অনেকগুলো দেশের মডেলে দেখেছি যে শীতকালীন একটা ভাতা তারা দেয় কয়েকটা কারণে। যেমন ইংল্যান্ডে আছে ফুয়েল বেনিফিট আছে একটা, যে শীতকালে যেহেতু আপনার বিদ্যুতের খরচ বেশি হয়, হিটার জ্বালাইতে হয় ওখানে, বাংলাদেশে ঠিক উল্টাটা চিন্তা করেন। শীতকালে আপনার গ্যাস খরচ বেশি করতে হয়, কারণ হচ্ছে গ্যাসকে টানতে হয়, পাইপলাইনগুলো ঠান্ডার দেশে জমে যায়, এনার্জি বেশি খরচ করতে হয়, ওখানে বিলটা বেশি আসে শীতকালে। তো সরকার সেই কারণে যেটা করে, একটা শীতকালীন ভাতা দেয় প্রত্যেকটা ফ্যামিলিকে, যেন এই সংক্রান্ত অভাব অনটন সংসারগুলোতে মধ্যবিত্ততে টানাপোড়েন তৈরি না করে। সেক্ষেত্রে আমরা যেহেতু রাষ্ট্র প্রায় 89 লক্ষ থেকে 1 কোটি মানুষকে ভাতা দিচ্ছে, বিভিন্ন ধরনের ভাতা, তারা একটা মিনস টেস্টিং সিস্টেম করে একটা শীতকালীন ভাতা দিতে পারে কিনা, যে ভাসমান জনগোষ্ঠী যাদেরকে আমরা শীত কাপড় দিচ্ছি, তারা একটা আনপ্রোডাক্টিভ জিনিস না পেয়ে একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যেন যেতে পারে। যাকে আমি কম্বল দিচ্ছি তার হয়তো আসলে কম্বল দরকার নাই, তার হয়তো একটা বাচ্চার সোয়েটার দরকার। যাকে আমি একটা বড় সোয়েটার দিচ্ছি তার আসলে একটা বড় সোয়েটার দরকার ছিল না, তার মেয়ের একটা কার্ডিগান দরকার ছিল। তাহলে টাকা দিলে যেটা হতে পারে, শীতকালীন ভাতা দিলে, যে এই ভাতার মাধ্যমে আমার দুস্থ জনগোষ্ঠী যারা আছেন, গরিব মানুষ, ভাসমান মানুষ, তারা তাদের প্রয়োজনটা কিনে নিতে পারবে, আসলে কি লাগবে, এবং এটার মধ্য দিয়ে একটা অর্থনীতি চালু হবে। সেক্ষেত্রে বেসরকারি উদ্যোগেও যারা করছেন তাদেরকে আমরা আবেদন করব যে দয়া করে আপনারা এরকম আনপ্রোডাক্টিভ, মানে র্যান্ডম রাস্তায় রাতের বেলা নেমে গাড়ি থেকে আপনি কম্বল দিয়ে দিলেন, কাকে দিলেন, তার দরকার ছিল কি না, তার 7টা দরকার না 5টা দরকার, যার শোয়ার জায়গা নাই তাকে আপনি কম্বল দিয়ে সমাধানটা কোথায় হবে, সেটা আমরা আমাদের আর একটু ভেবে দেখা দরকার তাদের, যে আসলে কোন জায়গাতে হেল্প করলে এই গরিব মানুষগুলোর, ভাসমান মানুষের সবচেয়ে উপকার হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে যারা ভিক্ষা করেন, ভাসমান মানুষ আছেন, তাদেরকে পুনর্বাসন করা। একটা রাষ্ট্র 53 বছর পরে এসে শীতের বেলায়, শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন, 11টা 12টায় দেখবেন মা 2টা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে। এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। আপনি পুনর্বাসন কেন্দ্র করেন, শীতকালে
আমরা দেশের বাইরে দেখেছি আপনার শীতকালে খুব কম দামে হোস্টেল পাওয়া যায়, 10 পাউন্ডে আপনি হোস্টেল পাবেন। তাহলে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার যে আপনি হোস্টেল করবেন যেখানে রাতে থাকার, গোসল করার, ঘুমানোর একটা বন্দোবস্ত থাকবে, সস্তায় খাওয়ার বন্দোবস্ত থাকবে, সরকার সাবসিডি দিবে, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা মানবিক আছেন তারা এই ধরনের হোস্টেল চালু করেন ভাসমান লোকদের জন্য। তাহলে রাতের বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে তারা হোস্টেলে গিয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকায় থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, গোসল করতে পারবেন এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব। এই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হচ্ছে। রাষ্ট্রের কিন্তু ব্যয় করতে হচ্ছে টাকাটা, রং জায়গাতে রং সময়ে ব্যয় করতে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে আমাদের শীতের সবজি এবং ফল যেটা আছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা বড় জায়গা দেখবেন যে আমরা আমাদের যে সবজি অথবা ফল যেটা উৎপাদন করে আমাদের কৃষকরা, সেটা আমরা ভালোভাবে আসলে সংরক্ষণ করতে পারি না। এবং এইটা ধরেন যে এখন প্রচুর আলু আসতেছে, কয়দিন পরে আপনি দেখবেন যে আলুর দাম এত কমে গেছে যে কৃষক আলু আর তুলছে না ক্ষেত থেকে, ওই আলুটা খেতে পচে যাবে। কিন্তু আমার যদি প্রফেশনাল কোল্ড স্টোরেজ থাকে, যেটা সাধারণত আমাকে উপজেলা শহর অথবা ট্রেন স্টেশনের পাশে করা দরকার, যেন এটা সহজে ট্রান্সপোর্ট করে ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে পাঠানো যায়, বিপণন ব্যবস্থাপনাটা যেন, মার্কেটিংটা যেন একটা সফিস্টিকেটেড করা যায়। তো সেই জায়গাতে আমরা সরকারকে আহ্বান করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই জায়গাটাতে আমাদের সবজি, আমাদের ফল যেন নষ্ট না হয়, শীতকালীন সবজিটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, যেটা আপনি অ্যাটলিস্ট বর্ষাকাল পর্যন্ত টানতে পারবেন, এই শীতকাল পেরিয়ে গেলেও যেন 3-4 মাস 6 মাস মতো আপনি টানতে পারেন, সেখানের একটা সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা তৈরি করা দরকার এই শীতের সবজি সংরক্ষণের ক্ষেত্রে, যেন আমাদের কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, ভোক্তারাও বেশি দামে পণ্য কিনে খেতে না হয়। চতুর্থত একটা দেখলাম গ্রামে গঞ্জে আপনার এখন প্রচুর লোডশেডিং হচ্ছে এখনও। তো আমাদের একটা হইল যে কুইক রেন্টালের নামে প্রচুর লুটপাট হয়েছে, বিদ্যুৎ কেন্দ্রিক, সেগুলো আছে। কিন্তু শীতকালে তো আমার প্রয়োজন অনেক কম। আমার গরমে ধরেন প্রত্যেক দিন আমার 15 থেকে 16 হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার, কিন্তু এখন তো আমার 10 থেকে 11 হাজার লাগে। তাহলে কি আমার প্রোডাকশন এত কমে গেছে? তাহলে আমার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কেন? এবং সেটা কেন পল্লী বিদ্যুৎ এবং আমার গ্রামের নাগরিকদেরকে এটা বেশি ভোগ করতে হচ্ছে? একটা পার্টিকুলার রিজন যেটা আমরা দেশে ঘুরে দেখলাম, সেটা হচ্ছে এই সময়টাতে প্রচুর চাষের কারণে পানি দিতে হচ্ছে। এবং আগে যেটা কৃষকরা ডিজেল চালিত মেশিন ব্যবহার করতো পানি উঠানোর জন্য এবং খেতে দেবার জন্য, ইদানিং তারা এটা আপনার বিদ্যুতের লাইন সরবরাহ করে দেয়া হচ্ছে। যেমন বরেন্দ্রভূমি অঞ্চলে দেখলাম যেটা সেন্ট্রালি বিদ্যুতের মাধ্যমে তারা পানিটা সরবরাহ করছে। তাহলে পল্লী বিদ্যুতের একটা বড় অংশ হচ্ছে এই পানির আয়োজন করতে চলে যাচ্ছে। তাহলে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে আপনারা গ্রামের নাগরিকদেরকে গরমের সময় বিদ্যুৎ দিতে পারছেন না, শীতকালে পর্যন্ত বিদ্যুৎ দিতে পারছেন না, এই বাস্তবতাকে কিভাবে আপনারা অ্যাড্রেস করবেন, আপনাদেরকে অবিলম্বে সেটার রোডম্যাপ তুলে ধরতে হবে এবং সেক্ষেত্রে আমরা বাস্তববাদী পরিকল্পনা চাচ্ছি। কিন্তু আমরা দেখলাম গত কয়েক মাস আগে নবায়নযোগ্য জ্বালানির যে বিদেশি বিনিয়োগের 35-34টা কোম্পানি ছিল, এই কোম্পানিগুলোর কাজ আপনারা সাসপেন্ড করে দিয়েছেন। বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট আছে যমুনার চরে, সেখান থেকে তারা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। যেহেতু এখানে লুটপাটের সুযোগ নাই, আমলারা এই প্রজেক্টটা চালু করার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না এবং এটার পুরো ফান্ড বিদেশ থেকে আসবে, বাংলাদেশকে 1 টাকা খরচ করতে হবে না। তাহলে এই বিদেশি বিনিয়োগগুলো আমি কেন নিচ্ছি না? আমার উৎপাদন কেন বাড়াচ্ছি না? আমার দেশের সোলার প্যানেল তৈরি হচ্ছে, তার কোয়ালিটি হয়তো খুব ভালো না, তাহলে আপনি জাপান থেকে আনেন, ভারত থেকে কেন আনছেন? জাপান হচ্ছে সূর্যের আলোটার 42% পর্যন্ত ক্যাপাসিটি সে নিতে পারে, সে ধারণ করতে পারে। তাহলে একটা বেস্ট কোয়ালিটি সোলার প্যানেল ইদার আমাকে তৈরি করতে হবে আমার দেশে, তা না হলে বেস্ট কোয়ালিটি প্রযুক্তি ট্রান্সফারের চুক্তিতে আমাকে তাকে আনতে হবে। এনে নবায়নযোগ্য জ্বালানির কোম্পানিগুলোকে আপনি সচল করেন, যমুনার চরে বিশ্বব্যাংকের যে প্রজেক্ট আছে সেটাকে সচল করেন, সচল করে বিদ্যুতের প্রক্রিয়াটাকে কিভাবে কুইক রেন্টালের এই লুটপাটের বাইরে নিয়ে আসা যায় এবং জনবান্ধব করা যায়, সেই জায়গাতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শীতকালীন আরেকটা জনদুর্ভোগ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এমনিতেই আমাদের দেশে প্রচুর রোড অ্যাক্সিডেন্ট আছে। যেহেতু আমাদের ট্রাফিক সিগন্যাল সিস্টেম নাই বাংলাদেশে, আমাদের এই ধোঁয়া এবং কুয়াশার কারণে রাস্তাঘাটের পরিবেশ আরও বেশি অনিরাপদ হয়ে গেছে এবং প্রচুর দুর্ঘটনা দেখবেন গরমের সময় থেকে শীতকালে বেড়ে যায়। অতএব যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গাগুলোর ব্যাপারে কিন্তু বুয়েট
যাত্রী কল্যাণ সমিতি, বুয়েটে, তারপরে হচ্ছে আপনার রোড সেফটি ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, এদের প্রত্যেকের কিন্তু গবেষণা আছে যে কি কি করা দরকার ইমিডিয়েটলি, কোন কোন রাস্তার কোন কোন এলাকার শহরের মোড়ে স্পিড ব্রেকার বসানো দরকার অথবা অন্য কোনো ইউটার্নের ব্যবস্থা করা দরকার। আমরা দ্রুত গতিতে অবিলম্বে সরকারকে আহ্বান করছি এগুলোর উদ্যোগ নেন। শীতকালে আমার হাজার হাজার নাগরিককে এই রাস্তার দুর্ঘটনা থেকে তাদেরকে বাঁচান। সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শীতের আয়োজন, শীতের উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের যে নবান্ন ছিল, আমাদের সংস্কৃতি ধারণ করবার যে পিঠা পায়েসের যে আয়োজনগুলো ছিল আমাদের গ্রামে গঞ্জে, সেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় আছেন যিনি দায়িত্বে, তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই হাজার বছরের যে আমার এই জমিনের, আমার এই জনপদের যে ঐতিহ্য, আমার যে শীতকালের আমেজ ধরে রাখার যে ঐতিহ্য, সেটাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে কিভাবে কালচার আকারে, আমার যাপিত জীবন আকারে তুলে ধরা যায়, সেই ব্যাপারে আপনারা ইমিডিয়েটলি উদ্যোগ নেবেন এবং আমার শীতকালীন অনুষ্ঠানটাকে, আমার শীতকালীন সংস্কৃতিকে জাতির কাছে এবং বিদেশের কাছে তুলে ধরবেন। এইটা একটা বড় জায়গা আমার জাতিকে জাতি হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরবার, এবং সেই জায়গাতে আমরা দাবি করছি শীতকালীন যে আয়োজনগুলো আমরা ছোটবেলায় দেখেছি সেগুলো সংরক্ষণ করে নতুন প্রজন্মের উপযোগী করে আরবান সেটআপে সেগুলো ফিরিয়ে নিয়ে আসা দরকার। তো এই বাস্তবতাগুলো, এই 6টা বিষয় আপনাদের মাধ্যমে আমরা সরকার এবং জাতির কাছে আজকে তুলে ধরলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন। আমাদের ব্রিফিং পর্ব এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। বলো। শীতকালীন বিষয়ে সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং টার্গেট বিশেষ করে যারা ভারত বিরোধী অবস্থানে ছিল এবং বিশেষ করে এই আন্দোলনে যারা সমন্বয়কের ভূমিকায় ছিল বিভিন্ন জায়গাতে, ইতিমধ্যে 3 জন মারা গেছে এবং মুন্সিগঞ্জে গতকালকে একটা ছেলেকে হচ্ছে যে আহত করা হয়েছে, গুলিও করা হয়েছিল, সে বেঁচে গেছে আর কি। এবং চট্টগ্রামে জসিম নামে একটা ছেলে মারা গেছে সমন্বয়ক ছিল স্থানীয়ভাবে। তো এই ক্ষেত্রে আসলে সরকারের কি কোনো ব্যর্থতা দেখছেন? একটা বিষয় হচ্ছে যে আমরা 3টা মৃত্যুর কথা শুনেছি, দেখলাম পত্রিকাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে মিছিল মিটিংও হয়েছে এগুলো নিয়ে। এখন পর্যন্ত এটা টার্গেট কিলিং কিনা, এটা অন্য কোনো মতলব আছে কিনা, এখানে আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পিত যৌথ কোনো স্যাবোটাজ আছে কিনা, সেটা তো আসলে তদন্ত করে সরকারকে বের করতে হবে। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তো সরকারকে খুব সাহায্য করছে বলে মনে হচ্ছে না। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই কাজগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার। পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ম্যানেজমেন্টে যে পরিবর্তন এসছে, তারা অত্যন্ত কম্পিটেন্ট অফিসার, খোদাবাস চৌধুরী, বাহারুল আলম সাহেব থেকে যারা আছেন, আমরা বিশ্বাস করি যে ওনারা এই জায়গাগুলোতে প্রফেশনালি বিষয়টাকে দেখবেন যে এটা আসলে অন্য কোনো কারণে এগুলো ঘটছে কিনা, চাঁদাবাজি হচ্ছে কিনা, এরপরে হচ্ছে কোনো আভ্যন্তরীণ, পারিবারিক, রাজনৈতিক, মহল্লার কোনো সংকট কিনা, মেয়ে ঘটিত কোনো বিষয় কিনা। অনেকগুলো বিষয় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি। তো এটা সমাধানে তদন্তের ভিত্তিতে আসতে হবে। গুজবমুখী না হয়ে অপ্রয়োজনে ভয় ছড়ানোটা আমাদের জন্য ন্যায্য হবে না। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, তদন্ত সংস্থা এবং বিচারের উপর আস্থা রাখতে চাই খুব, বাট রোবাস্টলি এটা করা দরকার যেন জনগণের আস্থাহীনতা তৈরি না হয়। তাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রাসঙ্গিক আছেন, দায়িত্বশীল মহল আছেন, তারা এগুলো কাজ করবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন যে আসলে কি হয়েছে। আমার প্রশ্ন আছে, আপনি একটু আগে বলেছেন যে সবজি যদি আমরা কোলেস্ট্রল করে রাখি, আসলে আমরা বিগত দিনেও দেখেছি যে আলু এবং আমরা দেখছি যে ডিম বা অন্যান্য যে সবজিগুলি রয়েছে সেগুলো কোলেস্ট্রল রাখার পরেও বা রিজার্ভ রাখার পরেও দেখা যাচ্ছে সেখানে সিন্ডিকেট হচ্ছে। এভাবে রাখলে সিন্ডিকেট হবে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা? সিন্ডিকেট আর সংরক্ষণ বিপণন অন্য আলোচনা আর কি, দুটো ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে যে প্রতি বছর আমরা যেটা কৃষককে দেখতে পাচ্ছি, যেমন ধরেন টমেটো উঠবে, টমেটো বিক্রি কমতে কমতে 2 টাকা পর্যন্ত কেজিতে চলে আসবে কোনো কোনো গ্রামে, এবং তখন কৃষক বলবে যে আমি এই টমেটো আর উঠাচ্ছি না, ওইটার উপরে সে পানি ঢেলে দিয়ে ওটা পচায় দেবে গাছ টাছ সহ, এবং মাটিতে চাষ করে একদম সমান করে দেবে। এখন আমার দেশে পেঁয়াজের সংকট হচ্ছে প্রতিদিন, কিন্তু সংখ্যায় দেখতে পাচ্ছি আমার দরকার 26 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু আমার প্রতি বছর, গত বছরও দেখলাম 34 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে।
তারপরে আবার আমদানি করতে হলো কেন? তো এখানে হচ্ছে যে আপনি সিন্ডিকেট ভাঙার একটা শর্ত হচ্ছে যে রাষ্ট্রের সংরক্ষণ, বিপণন, সংগ্রহ এর প্রত্যেকটা জায়গায় তার নিয়ন্ত্রণ থাকতে হবে। আমাদের কৃষি বিভাগ যেটা আছে প্রত্যেকটা উপজেলাতে, ইউনিয়নে, তারা চাষিদেরকে খুব সাহায্য করছেন, মানে ভেজিটেবল এবং ফ্রুটস গ্রো করবার ক্ষেত্রে, মানে উৎপাদন করবার ক্ষেত্রে। কিন্তু পরের অংশে কৃষি অধিদপ্তরের আর কোনো সাহায্য আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এটা তো একটা চেইন আছে, আপনি শুধু আলু উৎপাদন করলেই তো চলবে না কৃষককে, এটা তাকে ন্যায্য দামে বিক্রি করার একটা ব্যবস্থাও তো রাষ্ট্রকে নিতে হবে। তো সেই জায়গাতে সংরক্ষণ একটা বড় জায়গা বলে বোধ করছি, এবং এগুলোকে যদি আমরা প্রত্যেকটা জেলার ট্রেন স্টেশনের কাছাকাছি কোল্ড স্টোরেজগুলো করি, তাহলে যেটা হবে, এটা আনা নেওয়ার খরচ অনেক কমে যাবে এবং কোল্ড স্টোরেজের মাধ্যমে এটা ভালো থাকবে। এবং সেন্ট্রালাইজড জায়গা থাকলে যেটা হবে যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি জানবেন যে পণ্যগুলো কোথায় আছে, এটার স্টক কাউন্টিংটা আপনি সরকার, কৃষি অধিদপ্তর, জেলার কর্মকর্তারা যারা আছেন তারা এটা করতে পারবেন। কিন্তু এখন যেহেতু আমি জানি না যে পণ্যটা উৎপাদন হওয়ার পরে আসলে কোথায় থাকে, কোথায় থাকছে, ব্যক্তিগত উদ্যোগে গুদামে রাখতেছে, তখন সেটা নিয়ন্ত্রণ করা, মনিটর করা, স্টক কাউন্টিং করাটা সম্ভব হচ্ছে না। সিন্ডিকেট একটা আলাদা বিষয় অবশ্যই, তবে স্টোরেজ করতে পারলে সংরক্ষণ করাটা, বিপণন করাটা আপনার জন্য অনেক নিয়ন্ত্রণের মধ্যে আসবে, যেটা দিয়ে আপনি সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আমরা শীতকালীন সময়ে দেখি যে প্রতিটা ঘরে ঘরে গ্যাস, যে লাইনের যে গ্যাস আছে, সেটা সমস্যা হচ্ছে। সেটা কিভাবে রোধ করা যায়? দেখেন, এটা তো জ্বালানি মন্ত্রণালয়কে এটা উদ্যোগ নিতে হবে যে আমাদের বঙ্গোপসাগরে আমরা যে নেগোসিয়েশন করে সমঝোতার ভিত্তিতে যে বিশাল সমুদ্র অঞ্চল পেয়েছি, এটার কোনো সম্পদ কিন্তু আমরা ব্যবহার করছি না, প্রায় 2 লক্ষ নটিক্যাল মাইলের মতো আর কি সমুদ্রের ভিতরে। তো সেই জায়গাটাতে কি কি সম্পদ আছে? একটা হলো আমাদের মাছ আছে, কিন্তু সমুদ্রে মাছ ধরবার জন্য যে ধরনের হাইটেক বোট দরকার, শিপিং বোট দরকার, সেই ধরনের জাহাজের আমাদের এখানে ঘাটতি আছে। আপনারা চিটাগং কক্সবাজার গেলে দেখবেন কাঠের সাম্পান নৌকার উপরে মেশিন লাগায় সে সমুদ্রে চলে যাচ্ছে। এখন এই নৌকা দিয়ে তো আপনি হাইটেক ফিশিং করতে পারবেন না। সারা দুনিয়াতে হাইটেক ফিশিং বোট আছে, কিন্তু সরকার উদ্যোগ নিয়ে এই কেন্দ্রিক যে আপনার উদ্যোগটা তৈরি করবে, ট্রেনিং দিবে, জেলেদেরকে আপ টু ডেট করবে ফিশিংয়ের জন্য, সেটা তারা করছে না। দ্বিতীয় যেটা আছে, আমাদের এখানে প্রায় 42 থেকে 46টা ব্লক করা হয়েছে তেল গ্যাস উত্তোলন করবার জন্য, কিন্তু এই কাজটা শুরু হচ্ছে না লেনদেনের কারণে। আমাদের আমলারা, আমাদের আগের জমানার রাজনীতিবিদরা যারা ছিলেন, বিদেশি কোম্পানি, এখানে লেনদেন কি হবে, কোন কোম্পানিকে দেবেন না দেবেন, ভারত, বার্মা পাশের থেকে কিন্তু আমার তেল গ্যাস উত্তোলন শুরু করেছে। এবং আপনি জানবেন যে এটা কিন্তু ওয়াল দেয়া যায় না। ঘরের যেভাবে বিল্ডিংয়ের ভিতরে ওয়াল দেওয়া যায়, যে ওয়ালের এই অংশে ভারত, এই অংশে বাংলাদেশ, পানিতে যদি আপনি মাছ না ধরেন আপনার অংশ থেকে, ভারতের জেলেরা কিন্তু আইসা আপনার ওয়ালের ভিতর ঢুকে যাবে, কারণ পানির ভিতরে ওয়াল নাই। আপনি যদি গ্যাসটা না তোলেন, আপনার তেলটা না তোলেন, ভারত এবং বার্মা তেল টেনে নিয়ে যাচ্ছে আপনার অংশ থেকে ইতিমধ্যে। তাহলে বাংলাদেশ সরকার আমাদের বাপেক্সকোকে কোনো কাজ দিচ্ছে না, বসায় রেখেছে, কারণ এইটাকে তারা একটা অকার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখাতে চায়, যাতে বিদেশি কোম্পানিকে তারা ইনভাইট করতে পারে, ওখান থেকে কমিশন বাণিজ্য করবে এবং তেল গ্যাস উঠাবে। আমরা বারবার বলেছি, হিস্টোরিক্যালি আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে বাপেক্সকো, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন যে কোম্পানি আছে, তাদের সাকসেস রেট কিন্তু বিদেশের যে কোনো কোম্পানির থেকে অনেক বেশি, অথচ তাদেরকে 10,000 কোটি টাকা বাজেট দেওয়া হচ্ছে না মেশিনারি কেনবার জন্য। তো আমরা বাপেক্সকোকে অনুরোধ করছি যে আপনারা আপনার প্রস্তাব দেন এবং জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই ডিপার্টমেন্টটাকে এম্পাওয়ার করা দরকার, শক্তিশালী করা দরকার, হাইটেক করা দরকার, প্রযুক্তি বান্ধব করা দরকার, করে আমাদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা দরকার। এই গ্যাস উত্তোলন করতে পারলে যেটা হবে, আপনি এই গ্যাসের চাহিদাটা মেটাতে পারবেন। ভোলাতে বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, কিন্তু এটার পাইপলাইন করা হচ্ছে না এখনো পর্যাপ্ত, যেটা যে আপনি বিভিন্ন জ্বালায় এই গ্যাসটা যে নিয়ে যাবেন সেটা আপনি করতে পারছেন না। তো সমন্বিত কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। এবং সীমান্তবর্তী অনেক অঞ্চলে আমাদের তেল গ্যাস আছে, ভারতের আপত্তির কারণে গত সরকার আমাদের ওইসব অঞ্চল থেকে তেল গ্যাস তোলা বন্ধ করে রেখেছে, কিন্তু তেল গ্যাস যাওয়া কি বন্ধ হয়ে গেছে? একই জায়গা থেকে তো তেল গ্যাস ভারত নিয়ে গেছে, বার্মা নিয়ে গেছে, যাচ্ছে এখনো।
অতএব সেই জায়গাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি, আমাদের যে পরিমাণ আছে এটা দিয়ে আমাদের স্বয়ং সম্পূর্ণ হওয়া সম্ভব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের জমানাতে দেখেছি পরিকল্পিতভাবে আমাদের সম্পদ আহরণের থেকে ইম্পোর্ট করা, তারপরে হচ্ছে সিঙ্গাপুর থেকে, স্টক মার্কেট থেকে, আপনার স্ট্রিট মার্কেট থেকে র্যান্ডম প্রাইসে জ্বালানি কেনবার প্রবণতা অনেক বেশি। আমরা দেখেছি যে এলএনজি বাংলাদেশ বানানোর একটা মানে আয়োজন চলছে, এবং আপনি দেখবেন যে বছরে বছরে আমাদের এলএনজি নির্ভরতা বাড়ছে। এইটা এখন প্রায় 35% চলে গেছে প্রয়োজনীয়তাটা। এর মানে হচ্ছে যে প্রাইভেটাইজেশন করা হচ্ছে। নাগরিককে কম দামে সেবা দেওয়ার বদলে কর্পোরেটাইজ করলে যেটা হয়, আপনি চাঁদাবাজি করতে পারছেন, দলের লোকদেরকে আপনি লাইসেন্স দিতে পারছেন, ওটার মাধ্যমে আপনি কমিশন বাণিজ্য করতে পারবেন, সেই প্রক্রিয়াতে যাচ্ছে। আমরা মনে করছি সেবা দেওয়ার জন্য প্রক্রিয়া হচ্ছে সরকারি প্রতিষ্ঠানকে এম্পাওয়ার করা, তাকে প্রযুক্তি বান্ধব করা, তাকে পরিবেশ বান্ধব করা, তাকে কাজ দেওয়া, তাকে দিয়ে গ্যাস উত্তোলন করা, তেল উত্তোলন করা, এবং সেটা বিপণনের মাধ্যমে অল্প দামে আমার দেশের নাগরিকের কাছে পৌঁছায় দেওয়া, সেটাই হচ্ছে সমাধান। আর বিষয়টা হচ্ছে 4 মাস হয়ে গেল সরকার, আপনিও বললেন যে আমলারা এখনো ফাংশন করছে না, এবং রাজনৈতিক দলগুলো থেকে ব্যাপকভাবে আপত্তি, নাগরিকদের মধ্যে এক ধরনের ক্ষোভ। সেই ক্ষেত্রে যদি সরকার এইভাবে ফাংশন না করতে থাকে আর আমলারা যদি এইভাবে ডিসফাংশন হয়ে যায়, সেক্ষেত্রে সরকার, এই অন্তর্বর্তী সরকার সামরিক সরকারে রূপান্তরিত হওয়ার শঙ্কা আপনি দেখেন? না, মোটেই হবে না। বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিবে না, নিতে পারবে না, এই বাস্তবতায় বাংলাদেশ এখন নাই। প্রথম কথা হচ্ছে সামরিক শাসন জারি করবার এবং টেক ওভার করবার যে কালচার সারা দুনিয়াতে ছিল, সেই কালচারের মধ্যে আমরা এখন নাই। এটা 90 দশক পর্যন্ত এই কালচারটা ছিল। দুনিয়ার পশ্চিমা যে বিশ্ব আছে আপনার, তারা কেউ কোনো সামরিক টেক ওভারকে সাপোর্ট করবে না। প্রফেসর ইউনূসের সাথে আমাদের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো। তাকে আউস্ট করে সেনাবাহিনী ক্ষমতা নিবে এমন অবস্থাকে তারা কেউ সম্মতি দেবে না। দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের পিসকিপিং মিশন আছে। যে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত নাই, এমন দেশ থেকে জাতিসংঘ সৈন্য নেয় না পৃথিবীতে কোথাও করবার জন্য, পিসকিপিং মিশনে পাঠানোর জন্য। অতএব সেরকম কোনো বাস্তবতা হবে না। এবং আমরা যারা গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরাও সেটা চাই না। ধন্যবাদ সবাইকে। সর্বশেষ ছোট্ট করে কি বলে দিতেন যে শীতকালীন এত সমস্যা, এত সরকারি উদ্যোগ চাইলে আপনাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ থাকবে কিনা সরকার শীতকালীন? দেখেন, আমাদের জন্য মানে জনসম্মতি তৈরি করা ছাড়া রাজনৈতিক দলের আসলে তেমন কিছু করবার নাই এখানে। কারণ রাজনৈতিক দলের তো হাজার হাজার কম্বল বিতরণ করবার সুযোগ নাই। আমি জানি না সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কি পরিমাণ গরিব মানুষ আছে, কার কম্বল দরকার, কার খাবার দরকার, কোন জায়গাতে কৃষি উৎপাদন বেশি হয়েছে তার আলু পটল সংরক্ষণ করা দরকার। এটা রাজনৈতিক দলের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রের। রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই সংকটটাকে রাষ্ট্রের দায়িত্বশীল মহলের দৃষ্টিতে নিয়ে আসা, যে আপনাদের এটা দায়িত্ব, আপনারা করেন। দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি যারা চ্যারিটেবল অর্গানাইজেশন আছেন, দাতব্য কাজ করেন, মানবিক কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করা। যারা মানবিক দৃষ্টিকোণ থেকে শহরে গ্রামে কাজ করেন, তারা যেন উদ্যোগ নেন, তারা চালিয়ে যান। এই আয়োজনগুলোকে সমন্বিত করা, উৎসাহিত করা, আয়োজনে সাহায্য করা, সেগুলো আমরা করতে পারবো। এর বাইরে রাজনৈতিক দলগুলোর এই কাজগুলো নাই। তবে রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তি উদ্যোগে চাইলে করতে পারেন। আমার দলের কোনো নেতা যদি নিজের টাকায় 5000 কম্বল দেন, সে দিতেই পারেন, কিন্তু আমি দল আকারে এই কাজটা করবার দায়িত্ব এটা আমার না। সরকার প্রধান উপদেষ্টা বললেন যে 25 শেষ অথবা 26 জানুয়ারি শুরুতে নির্বাচন। এই বিষয়ের মধ্যে এখন পর্যন্ত আপনারা বিশেষ কিছু জানাননি বা আপনাদের এটার বিষয়ে কি বলা? অফিসিয়ালি বক্তব্য দেই নাই, বাট আমরা টেলিভিশনে কথা বলেছি বিভিন্ন জন। দেখেন, এই ধরনের কথা কিন্তু মোটামুটি ওনারা শুরু থেকে বলে আসছেন। জাতিসংঘের সম্মেলনে যখন গেছেন, তখন নিউ ইয়র্ক টাইমসে যে ইন্টারভিউ দিয়েছেন প্রফেসর ইউনূস, সেখানে কিন্তু একটা পরিষ্কার বক্তব্য ছিল যে ডিসেম্বর জানুয়ারির ভিতরে যে সংস্কার কমিশনগুলো হয়েছে তারা সুপারিশগুলো দেবে। এই সুপারিশ দেবার পরে আমি রাজনৈতিক দলগুলোর সাথে বসা শুরু করব, বসে বোঝার চেষ্টা করব যে এই সুপারিশের কতটুকুর ব্যাপারে আপনারা সবাই একমত এবং কতটুকু চান যে আমরা বাস্তবায়ন করে যাই। যতটুকুর ব্যাপারে ওনারা একমত হবেন অতটুকু করব, না হলে নির্বাচনের ট্রেন চলবে, ভোটার তালিকাটা হালনাগাদ হবে, হালনাগাদ হয়ে গেলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। এটা উনি নিউ ইয়র্ক টাইমসের বক্তব্যে যা বলেছেন, এখনও 16 ডিসেম্বরের বক্তব্যে একই কথা এসছে, মোরাললেস একই বক্তব্য এসছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু বাংলাদেশে একটা লম্বা সময় কোনো ক্রেডিবল নির্বাচন হয় নাই, ভোটার তালিকাটা কিন্তু হালনাগাদ হয় নাই। হালনাগাদ জিনিসটা কি, যে একটা জিনিস মোটামুটি আপ টু ডেট আছে, আপনি 1-2 বছর 4 বছরের 5 বছরের একটা বিষয়টা শুধু আপডেট করবেন। কিন্তু যেহেতু গত 15-20 বছরে দেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই, তারা মনে করছে যে আমাদের আসলে শুরু থেকে বাড়িতে গিয়ে ভোটার কালেকশনটা করতে হবে। তো সেক্ষেত্রে এনআইডি কার্ডটা ব্যবহার করা প্লাস এডিশনাল কতটুকু প্রযুক্তি তারা ব্যবহার করবেন, এইটা তাদেরকে ভেবে দেখতে হবে যে কত অল্প সময় সেটা করা সম্ভব। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে ভোটার তালিকাটা করার ক্ষেত্রে জটিল হয়ে গেছে, যেহেতু আমাদের নির্বাচন কমিশনে থাকা এনআইডির তথ্য জয় থেকে শুরু করে আওয়ামী লীগের একটা মহল এরা বিক্রি করে দিয়েছে ভারতীয় কোম্পানির কাছে, এবং সেটা আরও 20-30 বার বিক্রি হয়ে গেছে বিভিন্ন কোম্পানির কাছে। 20 লক্ষ কোটি টাকার উপরে লেনদেন হয়ে গেছে, এবং এই ব্যাপারে জয়ের বিরুদ্ধে পলক যারা আছে এদের বিরুদ্ধে একটা মামলাও হয়েছে, 2-4 জন গ্রেফতারও হয়েছে। তাই এনআইডির তথ্য আছে বলেই এনআইডির উপর ভিত্তি করে ভোটার তালিকাটা হালনাগাদ করা যাবে, সে বিষয়টা কিন্তু আমাদেরকে ভেবে দেখতে হবে। কারণ আমাদের ইতিমধ্যেই আমাদের নিরাপত্তা, আমাদের তথ্য উপাত্ত কম্প্রোমাইজড হয়ে গেছে। এই নিরাপত্তাটা নাই। আপনার তথ্য অলরেডি বিদেশে বিক্রি হয়ে গেছে, ভারতীয় কোম্পানি বিক্রি করে দিয়েছে। তো সেই জায়গাতে এইবারের ভোটার তালিকাটা হালনাগাদ করার কাজটা কিন্তু অনেক জটিল এবং কম্প্রিহেন্সিভ জায়গা। এরপরে সমস্যাটা হচ্ছে আমার আদমশুমারিটা একটা ফেক আদমশুমারি করেছে। আপনারা দেখেছেন ঢাকা মহানগরীর জনসংখ্যা বাড়া কমা ভোটার টোটার, এবং এর কোনো কিছুর সাথে কোনো কিছু মিলছে না। আপনি আমাদের স্কুল এনরোলমেন্টে কত ছেলে মেয়ে যাচ্ছে, স্কুলে ভর্তি হচ্ছে, কত ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পাশ করে, কত বাচ্চাকে টিকা দেওয়া হচ্ছে, কতজন ভোটার, এবং আদমশুমারিতে আমাদের মোট জনসংখ্যা কত, খাদ্য উৎপাদন কত হচ্ছে আর ঘাটতি কত, এর প্রত্যেকটা সংখ্যা যদি যোগ করেন আপনি দেখবেন কোনটার সাথে কোনটা মিলছে না। অতএব এটা একটা বানোয়াট আদমশুমারি হয়েছে, যাচ্ছে তাই হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আমার তালিকা হালনাগাদ করবার জন্য যে আমার ন্যূনতম ফাউন্ডেশনটা থাকা দরকার ছিল, এই ফাউন্ডেশনটাই রাষ্ট্রের এখন নাই। আমি ঠিক জানিই না আমার দেশে লোক কত, আমি ঠিক জানিই না আমার দেশে লোকের এজ গ্রুপ কত, কোন এজ গ্রুপের কোনটা আছে। এরপরে আপনারা গত বছর 22-23-এর যদি বিবিএ, যেটা ব্যুরো অফ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা পরিসংখ্যান ব্যুরো যেটাকে আমরা বলছি, তাদের প্রতিবেদনগুলো দেখবেন, তারা যে খানা জরিপ করেছে, এই খানা জরিপের সাথে দেখবেন আদমশুমারির হিসাব মিলছে না। এর কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা মিলছে না, কারণ টোটাল একটা বাটপারি পরিসংখ্যান সিস্টেম চালু করেছে শুধুমাত্র আমাদেরকে মধ্যম আয়ের অর্থনীতি দেখানোর জন্য। আমার গড় আয় বেড়েছে, আমার ইকোনমির সাইজ এত বড়, সো আমি অনেক বড় লোক হয়ে গেছি, আমার এখন আর ঋণ লাগবে না, সাহায্য লাগবে না, আমরা এখন মধ্যম আয়ের দেশ। তো সেই জায়গাতে ভোটার তালিকাটা হালনাগাদ করা একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন বলছে যে আমরা শুরু করলেও 26 মার্চ পর্যন্ত লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং চিফ অ্যাডভাইজারের যে প্রেস সেক্রেটারি তিনি বলেছেন জুন-জুলাইয়ের ভিতরে নির্বাচন হতে পারে 26-এর। তো নির্বাচন কমিশনের বক্তব্য, প্রেস সেক্রেটারির বক্তব্য এবং চিফ অ্যাডভাইজারের বক্তব্য মোটা দাগে কাছাকাছি জায়গাতে আমরা আছি। আমরা বুঝতে পারছি যে এই প্রসেস চলমান হয়ে গেলে পরে এই দিন তারিখটা আমরা আরও একটু অ্যাসিওর হতে পারবো, এবং রাজনৈতিক কর্মী হিসাবে আমি বোধ করছি যে এর থেকে বেশি অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়ে চাপ দেওয়াটা খুবই অন্যায্য হবে। তারা যে বাস্তবতা ফেস করছে প্রতিদিন, যে পরিমাণ ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের স্যাবোটাজ ফেস করছে, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা আমলাতন্ত্রের অসহযোগিতা ফেস করছে, এটাকে করে তারা রাষ্ট্রটাকে যেভাবে একটা নিরিবিলিভাবে একটা স্টেবল ট্রেনে উঠাবেন, সেইটাকে বেশি পুশ করলে এই যাত্রাটা হ্যাম্পার্ড হবে। তো তারা যেটা দিয়েছে আমি বোধ করছি এটা একটা ন্যায্য রোডম্যাপ, এটা কাজ করতে করতে চলমান প্রক্রিয়াতে আরও ম্যাচিওর হবে, পরিপক্ক হবে। বড় গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি কিন্তু বলেছেন, সেটা হচ্ছে জাতীয় ঐক্যমতের একটা কমিশনের কথা উনি ঘোষণা করেছেন, যেটার প্রধান উনি নিজে ডক্টর আলী রিয়াজ এটা ডেপুটি থাকবেন, এবং সংস্কার কমিশনের অন্যান্য প্রধানরা একটা সদস্য থাকবেন। অতএব একটা প্ল্যাটফর্ম আছে অংশীজনদের সাথে নিয়মিত কথা বলার, মত বিনিময় করার এবং ঐক্যমতে আসার। তাই আমরা বোধ করছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্য দিয়েছে সেটা কনসিস্টেন্ট, সেটা রিজনেবল, এবং এই প্রক্রিয়াতেই অংশীজনদের সাথে কথা বলবার মধ্য দিয়ে কাজটা এগিয়ে যাবে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে। তাহলে কি বললেন যে নির্বাচন সহ অন্যান্য বিষয়ে অন্তর্বর্তী সরকারকে চাপ দিলে সংস্কার কাজ ব্যাহত হবে, সেটা যতটুকু বলেছে এর বাইরে যদি আমরা খুব বেশি প্রেশার দিই যে এখনই দিন তারিখ ঘোষণা করেন, কারণ হচ্ছে যে বাস্তবতায় আমরা আছি, ভোটার তালিকার দিন তারিখটা আসলে দেবার মতো বাস্তবতায় বাংলাদেশ রাষ্ট্র নাই।
অতএব আমি যদি এখনই বলি যে ডিসেম্বরে নির্বাচন হবে, জানুয়ারিতে নির্বাচন হবে, এইটা যদি আবার তখন পরিবর্তন হয়, তখন প্রশ্ন আসবে বলেছিলেন তো ডিসেম্বরে নির্বাচন হবে। তাই এই সময়টাকে আমাকে একটা পিরিয়ড আকারে দেখা দরকার, বরং মাস দিন আকারে, যে তা আমরা ধারণা করতে পারছি 26-এর শুরুর দিকে অথবা 25-এর শেষের দিকে নির্বাচনটা হবে। এই রকম প্রস্তুতি নিয়েই ওনারা কাজ করছেন। তবে সংস্কার কি পরিমাণ হবে না হবে তার উপরে কিন্তু এটা ডিপেন্ড করবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার বোধ করে যে সবাই বোধ করছে যে আরও কিছু সংস্কার দরকার, সংস্কার করবে। যদি অংশীজনরা সবাই একমত হয়, এটাতে আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ঐক্যমতের কমিশনের কাজই হচ্ছে অংশীজনদের সাথে কথা বলে এইটা একটা কনসেনসাস বেসিসে, মতৈক্যের ভিত্তিতে আলোচনা করে এটা করা, যেন এখানে কোনো গ্যাপ তৈরি না হয়। তো এর থেকে বেশি রোডম্যাপ দেওয়া আসলে কোনো সরকারের পক্ষে প্র্যাকটিক্যালি সম্ভব না। যে বাস্তবতা এই সরকার আছে, এটা কোনো গণতান্ত্রিকভাবে ইলেক্টেড গভর্নমেন্ট না যে তার 5 বছরের জন্য এসছে, ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই বাস্তবতায় তারা আসলে নাই। ভাই, আপনারা আজকে একটা প্রোগ্রাম করেছেন, সেখানে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যারা দায়িত্বশীল ছিলেন, প্রতিনিধিত্ব ছিলেন, আপনারা কি তাদেরকে সংস্কার চাচ্ছেন নাকি তাদেরকে পুনর্বহালি চাচ্ছেন? এই সরকার আসার পরে যেটা হ্যাপাজার্টলি কাজটা করেছে সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন সবগুলোকে বাতিল করে দিয়েছে, শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া। এই সিদ্ধান্তের ভিতরে একটা বৈপরীত্য আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন বাতিল করেছেন, কারণ আপনি বলছেন যে তারা আওয়ামী আমলে একচেটিয়া নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কীভাবে নির্বাচিত হয়েছে? বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি, সেক্রেটারি। তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন? আবার তাকে বাতিল করেন নাই, চট্টগ্রামে মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগংয়ে মেয়র হয়ে গেল, সে কীভাবে হলো? তাহলে তার প্রশাসন বাতিল হলো না কেন? আবার দেখলাম গত কয়েকদিন আগে 9 জন না 8 জন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন। তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে, এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি। এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই, তাহলে সমাধান কি? এখানে 2টা সমাধান আছে। একটা সমাধান হচ্ছে এই কাউন্সিলর যারা আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে, আমরা দেখেছি প্রায় 5300-5300-র মতো কাউন্সিলর আছেন, যাদের প্রায় 1700-র মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি, জামাত, স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যাচাই বাছাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক, কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা অনেকেই জেলে বসে নির্বাচিত হয়েছেন, তারা হচ্ছে আপনার অনেকগুলো মামলার আসামি, এই 16 বছরে অনেক নির্যাতন শিকার হয়েছেন, মজলুম হয়েছেন। বাকি জায়গাগুলোতে সরকার যেটা করতে পারে, একটা অ্যাডহক কমিটি করে দিতে পারে যে ওখানে যারা অংশীজন আছেন, গুরুত্বপূর্ণ সজ্জন মানুষ আছেন, এলাকায় খুবই ভালো সৎ মানুষ হিসেবে পরিচিত, এরকম 5-6 জনের একটা টিম আপনারা করে দিতে পারেন সরকার, যারা স্থানীয় প্রশাসনটাকে পরিচালনা করবে। না করলে যেটা হচ্ছে যে আমার দেশে সিম্পলি স্থানীয় পর্যায়ে কোনো সেবা নাই, এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আওয়ামী লীগ করবার কারণে সবাই কিন্তু পলাতক। অধিকাংশ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেউ বসেন না, মেম্বাররা যান না, ওখানে পিয়ন দিয়ে এখন কাজ চলছে। এবং দেখেন আগামী 2 সপ্তাহ পরে আমাদের বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হবে, বই নিতে হবে। নতুন বাচ্চারা ভর্তি যে হবে, বাংলাদেশে ধরেন প্রায় 30-35 লক্ষ বাচ্চা ভর্তি হবে, প্রতি বছর ভর্তি হয়। তাহলে এই 30-35 লক্ষ বাচ্চার জন্ম সনদ লাগবে না, তার বাবা মার আইডি কার্ড লাগবে না, স্কুলে সে কী দিয়ে ভর্তি হবে? অনেক বাচ্চাদের, অনেক ফ্যামিলিকে উপবৃত্তি দেয় সরকার, আপনারা জানেন। সেই উপবৃত্তির টাকাটা সে কিভাবে পাবে? তাহলে সে এইটা একটা বিশাল জটিলতা তৈরি হবে আমার স্থানীয় প্রশাসন না থাকার কারণে। আর একটা দুর্নীতি তৈরি হবে এখানে, সেটা হচ্ছে স্কুলের প্রশাসন যারা আছে, টিচার এবং গভর্নিং বডি, যেহেতু ডকুমেন্টস দেখাইতে পারছে না, তারা বাচ্চাদের পরিবার থেকে 500, 1000, 2000 টাকা করে ঘুষ নেবে এবং একটা ঘুষের চক্র তৈরি হবে এখানে। অনেক জায়গাতে যেটা করবে, উপবৃত্তির টাকা 1 মাস 2 মাসের জন্য স্কুল নিয়ে নিবে, যেহেতু তুমি ডকুমেন্টস দেখাইতে পারো না, উপবৃত্তির টাকা দিয়ে দাও, এরকম একটা দুর্নীতি হবে। আর একটা কি সমস্যা হচ্ছে দেখেন, আপনি এদের বদলে এদেরকে সরায়ে কাকে দায়িত্ব দিয়েছেন? দায়িত্ব দিয়েছেন আমলাদেরকে। আমলারা কারা? 80% আমলা গত 16 বছর ফ্যাসিবাদীর দালালি করেছে, রাতের ভোট করছে, দুর্নীতির পাহাড় তৈরি করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, বাড়ি গাড়ি, টরন্টোতে সেকেন্ড হোম বানানো, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানানো, এইসব করছে।
তাহলে যে ন্যায্যতার ভিত্তিতে আপনি উপজেলা পরিষদ থেকে শুরু করে সকল পৌর সিটি কর্পোরেশনকে বাতিল করলেন, বিকল্পটা কি দিলেন? আর একটা ফ্যাসিবাদের দোসরকে দিলেন। এবং সে কি আপনার রাত 9টার সময় গরু খুঁজে দিবে? আমার কাছে এখানে কাউন্সিলররা দেখা করতে আসছে, গ্রামে গঞ্জে যারা সার্ভ করেন, রাতের বেলা গরু খুঁজে পায় নাই, সেই কাউন্সিলরের বাড়িতে গেছে, কাউন্সিলর হারিকেন নিয়ে 2 ঘন্টা খুঁজে গরু বাড়ি করে দিছে তার। এই সেবা কি আপনার দিতে পারবে আমার যারা 9টা 5টা জব করে, 9টা 6টা 7টা জব করে? তাহলে গ্রামের মানুষটা কাকে ফোন দিবে, কাকে সে কাছে পায়? দিন শেষে সে স্থানীয় প্রতিনিধিদেরকেই পায়। অতএব যে সমাধানটা করা হচ্ছে এটা একটা ভুল সমাধান হয়েছে এবং একটা মিসগাইডেড ডিসিশন ছিল আমলাদের মাধ্যমে পরিচালিত হবার। থার্ড যেটা হয়েছে, দেখেন, স্থানীয় প্রশাসন না থাকার কারণে যেটা হয়েছে যে আমার যে লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, আমাদের মন্ত্রণালয়গুলোর ভিতরে সবচেয়ে বেশি বাজেটের কাজ হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট, এলজিআরডি মিনিস্ট্রির কাজ, প্রায় 40,000 কোটি টাকার কাজ সারা বাংলাদেশে। এই লোকাল ডেভেলপমেন্ট কিন্তু টোটালি স্ট্যাগনেন্ট হয়ে আছে। এখন দেখেন, লোকাল ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি না হয়, আমার অর্থনীতি কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু মুখ থুবড়ে পড়ে গেছে, কোনো কাজ নাই গ্রামে গঞ্জে, বেকারত্ব বাড়ছে, অর্থনীতির চাকা ঘুরবে না। জুন জুলাইতে তখন গণমাধ্যম রিপোর্ট করবে যে আমার জিডিপি কেন 2% কমে গেছে, গণ অভ্যুত্থানকে দায়ী করা হবে। আমলারা দেখবেন এই দায়ের মধ্যে আসবে না, রাজনীতিবিদরা দায়ী, আমলারা দেখবেন তাদেরকে ব্লেম দিবে, গণ অভ্যুত্থানকে ব্লেম দিবে, রাজনৈতিক অস্থিরতাকে ব্লেম দিবে। কিন্তু সিদ্ধান্তটা কারা পার্সু করেছে? এই মিসগাইডেড আমলারা করেছে। অতএব সেই জায়গাতে আমরা দাবি করছি সরকারের কাছে, উপদেষ্টাদের কাছে, যে আপনারা এটার একটা ন্যায্য সমাধান করেন। এবং এই যে যাদের প্রোগ্রামে আজকে আমরা সকালে গিয়েছি তারা প্রায় 1700 কাউন্সিলর তালিকা করেছে। এই তালিকাটা নিয়ে আমরা বলেছি সরকার যাচাই বাছাই করুক, একটা ক্রাইটেরিয়া ঠিক করুক, ক্রাইটেরিয়া ঠিক করে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদেরকে পুনর্বহাল করা হোক। আমাদের স্থানীয় প্রশাসনের যে সেবাটা আটকে আছে, এই সেবাটা যেন দ্রুত গতিতে নাগরিকরা পায়, আমরা সেটা আশা করছি। সবাইকে ধন্যবাদ।